হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আশা করছি সকলে ভালো। হ্যালো বেবি, আমি ক্যামেরার সামনে আরে ভিডিও করতেছি। কি কি OnePlus Nord কিনছো? সিরিয়াসলি? ওকে, তুমি জাস্ট ওয়েট করো, আমি এখনই আসতেছি। হ্যাঁ, আরে ভিডিও পরে করা যাবে, তুমি জাস্ট ওয়েট করে আসতেছি। আপনারা একটু থাকেন, আমার গার্লফ্রেন্ড OnePlus Nord কিনছে, গিয়ে দেখি কোনো ট্রিট নেওয়া যায় কিনা। টাটা। A few moments later. Break up. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকে কথাবার্তা হবে সব OnePlus Nord নিয়ে। এই মোবাইল ফোন বাংলাদেশ, ইন্ডিয়া সব জায়গায় খুব বড় রকমের হাইপ তৈরি করতে পেরেছিল। আপনারা সকলে জানেন, অলরেডি আমি এই স্মার্টফোন নিয়ে একটি আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিলাম। যারা ওই ভিডিওটি দেখেননি, অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে দেখে নেবেন। সো আজকের ভিডিওতে আমরা মেইন বিষয়গুলোর দিকে ফোকাস করব। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি স্মার্ট ভ্যালিকে এই ভিডিওটি স্পন্সর করার জন্য। বর্তমানে তাদের সাথে OnePlus Nord অ্যাভেলেবেল রয়েছে, তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। আমার ভিডিও ডিসক্রিপশনে তাদের শপের সমস্ত রকম ডিটেলস দেওয়া রয়েছে। আমাদের রেফারেন্স ইউজ করে চাইলে একটু কমেও কিনতে পারবেন। আর এই সময়ে এই মোবাইল ফোনের দাম কেমন রয়েছে হয়তো আপনারা জেনেছেন। 38,000 39,000 টাকার মধ্যে বেস ভ্যারিয়েন্টটা পাওয়া যায়। আর অবশ্যই আপনি যদি ভিডিও আরও পরে দেখে থাকেন, ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, দাম আপ ডাউন করতেই পারে। ওয়েল, প্রথমে আমরা সরাসরি কথা বলছি এর ডিসপ্লে সেকশন নিয়ে। ডিজাইনের ব্যাপারে আমি আর যাচ্ছি না। OnePlus Nord-এর ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.44 ইঞ্চ ফ্লুইড অ্যামোলেড স্ক্রিন, যা কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এবং এটাতে কিন্তু 90 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে, HDR10+-এর সাপোর্ট রয়েছে। আর এখানে পিপিআই ডেন্সিটি পাচ্ছেন 408। খুবই ভালো মানের ডিসপ্লে হবে। তবে একটা বিষয় একটু ক্লিয়ার করে নেই, আপনারা অনেকেই ফ্লুইড অ্যামোলেড আর অ্যামোলেডের মাঝে তফাৎটা বুঝতে পারেন না। এই দুইটা জিনিস একই। OnePlus Nord-এ এখানে অ্যামোলেড স্ক্রিনের সাথে যেহেতু 90 হার্টস রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, সো কোম্পানি এটাকে ওইভাবে নামকরণ করেছে ফ্লুইড অ্যামোলেড। বাট বাস্তবিক অর্থে অ্যামোলেড আর এই ফ্লুইড অ্যামোলেডের মাঝে তেমন কোনো তফাৎ নেই, শুধু ওই রিফ্রেশ রেট বেশি হওয়ার কারণে এমনটা বলা হয়েছে। এখানে খুব ভিভিড কালার পাওয়া যায়। অ্যামোলেড স্ক্রিন অবশ্যই ভিভিড কালার পাবেন, দেখতে বেশ ভালো লাগছিল, কোনো ধরনের সাইড নেগেটিভিটি ছিল না। আর ডিসপ্লের চিন বা বেজেলস একেবারেই ন্যারো রাখা হয়েছে। এ ব্যাপারে আমার কাছে মনে হয়েছে OnePlus Nord-এর আরও ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো, সেগুলোর চিন এরিয়াগুলো আমরা যেমনটা দেখতে পেয়েছি, এটা অলমোস্ট সেরকম। শুধুমাত্র এর ডিসপ্লেতে রয়েছে একটি ডুয়াল পাঞ্চ হোল, যার কারণে একটু জায়গাটা নষ্ট করে ফেলেছে। পার্সোনালি আমার কাছে মনে হয় সিঙ্গেল পাঞ্চ হোল দিলেই ভালো লাগতো। মানে আমার কাছে ওই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা মানে খুব বেশি জরুরি দরকার বলে আমার প্রয়োজনে হয় না। এটা অবশ্যই অনেকের প্রয়োজন রয়েছে, সো তাদের হয়তো বা এই ব্যাপারটা ভালোও লাগবে। একই সাথে ডিসপ্লের ব্রাইটনেসও যথেষ্ট ভালো ছিল। লো লাইট এবং সরাসরি সানলাইটও বেশ ভালোভাবে পারফর্ম করতে পারছিল। সানলাইটও ভিজিবল হচ্ছিল, অবশ্যই ব্যবহার করার মতো। দেখতে গেলে বাংলাদেশে এটা বেশি দামে পাওয়া যাচ্ছে, এবং ওই দামেও আমি বলবো এর ডিসপ্লে সেকশনে ঠিকঠাক আছে, ডিসপ্লে খারাপ নেই। তবে অবশ্যই অন্য দিক বিবেচনা করলে এর দাম বেশিই রয়েছে, সে ব্যাপারে ভিডিও শেষেও আমরা আলোচনা করব। হ্যাঁ গাইস, লিটল রিমাইন্ডার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। আপনারা যদি লাইক না করেন তাহলে এই ভিডিওটা ইউটিউব আর অন্য মানুষের সামনে নিয়ে যায় না। আমি আসলে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা হয়তো বুঝতেও পারেন যারা জানেন। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর যদি এখন তো ভালো না লাগে, কি প্রবলেম আমার রয়েছে অবশ্যই কমেন্টস করে জানান। আমি পরবর্তীতে সে ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়ার ট্রাই করব, এবং একই সাথে আরও ভালো কিছু তৈরি করার ট্রাই করব। রিকোয়েস্ট থাকবে একটু লাইক করার জন্য। এই মোবাইলে টোটালি ক্যামেরা রয়েছে 6টি, সামনে রয়েছে দুইটা ক্যামেরা এবং রেয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। তো এই কোয়াড ক্যামেরা সেটআপের মেইন সেন্সরটি হচ্ছে 48 মেগাপিক্সেলের। এরপরে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, তারপরে রয়েছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। তো রেয়ারের মেইন সেন্সর থেকে বেশ ভালো ছবি পেয়ে যাচ্ছিলাম। ডে লাইট বা লো লাইটও বেশ ভালো পারফর্ম করতে পারছিল। ছবিতে ক্লোজ টু ন্যাচারাল কালার দেখা যাচ্ছিল, এবং এর ডাইনামিক রেঞ্জ, শার্পনেস বা ডিটেলস যথেষ্ট ভালোভাবেই পাওয়া যাচ্ছিল। আমার কাছে মনে হয়েছে ফ্ল্যাগশিপ কিলার যে ফোনগুলো হয়ে থাকে তাদের ক্যামেরা রেজাল্টের মতোই রেজাল্ট করতে পারছিল মেইন ক্যামেরা সেন্সর থেকে। তবে হ্যাঁ, মেইন ক্যামেরায় নাইট মোড রয়েছে। নাইট মোডে অনেক আলো বাড়িয়ে দেয়, অনেকটা লাইটের ছবি পাওয়া যায় ঠিকই, তবে ছবির কোয়ালিটি কিছুটা ডাউন হয়ে যায়। এখানে মনে হয় আরেকটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো, এবং আশা করছি এটা ফিউচার আপডেটের মাধ্যমে ঠিক করা সম্ভব। আর এরপরে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, যার রেজাল্ট এক কথায় বেস্ট।
এরকম বাজেটে আমরা আরও অনেক 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর দেখেছি এবং তাদের সাথে যদি কম্পেয়ার করতে হয় আমার মনে হয় OnePlus নর্ড অবশ্যই এগিয়ে রয়েছে এবং সে খুব ভালো কোয়ালিটির ছবি দিতে পারছিল আলট্রা ওয়াইডে, প্রপার ডিটেলস ধরে রাখতে পারছিল, ডাইনামিক রেঞ্জও খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারছিল, যে কারণে আপনি আলট্রা ওয়াইড থেকে বেশ ভালো ছবি পেয়ে যাবেন। তবে মোবাইল ফোনটিতে যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার দেওয়া হয়েছে তার রেজাল্ট আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। OnePlus হিসাবে আমার মনে হয় রেজাল্ট আরেকটু বেটার করা উচিত ছিল, তবে আশানুরূপ রেজাল্ট আমি এখান থেকে পাইনি, মোটামুটি অ্যাভারেজ বলবো। এরপরে রয়েছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটা একটি ফেক, আমার কাছে মনে হয়েছে ফেক, এবং আপনারা অলরেডি হয়তো বা জেনেছেন যে অ্যাকচুয়ালি এটা কাজ করে না। আমি অলরেডি যে কাজটা করেছি বাকি লেন্সগুলো মানে সব অফ করে পোর্ট্রেট মোডে ছবি তোলা ট্রাই করেছি এবং রেজাল্ট ঠিকই আছে, অর্থাৎ সফটওয়্যার বেসড যেভাবে কাজ করে সেভাবেই পোর্ট্রেট মোডও কাজ করছিল। তো সে কারণেই মনে হয়েছে এই 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটি একটি ফেক সেন্সর, অ্যাকচুয়ালি এটা কোনো কাজই করে না। OnePlus-এর তরফ থেকে এই জিনিসটা করার কোনো মানেই হয় না, তারা জাস্ট মিড রেঞ্জের গেম খেলতে এসে মানে 4টি ক্যামেরা দিতে হবে ওই গেম খেলার জন্য তারা এখানে একটা ফেক সেন্সর বসিয়ে দিয়েছে, এতে কোনো যুক্তিই আসে না। OnePlus এটা করে তাদের রেপুটেশন টোটালি নষ্ট করেছে, আমার কাছে এটাই মনে হয়েছে, এবং আমি নিজে OnePlus ইউজার, বিষয়টা আমার কাছে একটু অন্যরকমই লেগেছে। তবে হ্যাঁ, আপনি অবশ্যই পোর্ট্রেট মোডে ছবি তুলতেও পারবেন, আর পোর্ট্রেট মোডের ছবির কোয়ালিটিও খারাপ না, এসগুলোকে ঠিকঠাকভাবে ডিটেক্ট করতে পারছে, আর এখানে আপনি প্রপার ডিটেলসও পেয়ে যাবেন। 48 মেগাপিক্সেলের মেইন শুটার থেকে আপনি 4K তে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন, 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে ব্যবহার করা হয়েছে জাইরো EIS, যার ফলে ভালো রকমের স্টেবিলিটিও লক্ষ্য করবেন। আপনি এখানে আলট্রাওয়াইড যে সেন্সরটি পাচ্ছেন সেটা দিয়েও খুব দারুণ ভিডিও নেওয়া যায়, এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আমি বেশ কিছু ভিডিও করে দেখলাম, খুব ভালো ভিডিও পাওয়া যায়। যারা ওয়াইড অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও শুট করতে চান আশা করছি তাদের কাছে এটা দিয়ে খুব ভালো রকমভাবেই চলে যাবে। এর ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 2টা ক্যামেরা, যার মেইন সেন্সরটি হচ্ছে 32 মেগাপিক্সেলের, পরবর্তী লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। তো 32 মেগাপিক্সেলের যে মেইন সেন্সর তার রেজাল্ট ঠিকঠাকই রয়েছে, মোটামুটি ভালো ছবি পাওয়া যাচ্ছিল প্রপার লাইটে, তবে লো লাইটে একটু সমস্যা ছিল, লো লাইটে খুব ভালো ছবি পাওয়া যেত না। তবে লাস্ট 2-1 দিন আগে একটা আপডেট এসেছে, এই আপডেটের পরে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় লো লাইটের কোয়ালিটি ইমপ্রুভ করা হয়েছে এবং আগের চাইতে বেশ ভালো ছবি এখন পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু আপনি একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনি ফ্রন্ট ফেসিংয়েও আলট্রাওয়াইডে ছবি তুলতে পারছেন, বেশ আলট্রাওয়াইডেই ছবি তোলা যাচ্ছে। গ্রুপ সেলফি টেলফি তোলার ক্ষেত্রে মনে হয় এটা বেশ কাজে দিবে, আর ফ্রন্ট ফেসিং দিয়েও কিন্তু আপনি 4K তে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। আর এর ব্যাটারিতে, মোবাইল ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4115 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, একটা অদ্ভুত সংখ্যার ব্যাটারি। তো এই ব্যাটারির ব্যাকআপ মোটামুটি ঠিকঠাকই ছিল, ফ্লুইড অ্যামোলেড, তবে 90 হার্টস রিফ্রেশ রেটে ব্যবহার করলে চার্জ ব্যাকআপটা একটু কম পাবেন, যদি আপনি 60 হার্টসে নিয়ে নেন বা অটোমেটিকে রাখেন সেই ক্ষেত্রে আবার ব্যাকআপটা তুলনামূলকভাবে কিছুটা বেশি পাওয়া যায়। আমি মোটামুটি একদিনের মতো ব্যবহার করতে পারছিলাম। আর একে চার্জ করার জন্য বক্সেই দিয়ে দেওয়া হচ্ছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যার মাধ্যমে আপনি 50 থেকে 55-56 মিনিটের মধ্যে এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। কোম্পানি ক্লেম করছে আপনি 70% চার্জ করতে পারবেন জাস্ট 30 মিনিট চার্জ করার মাধ্যমে। তবে হ্যাঁ, ব্যাটারি ড্রেনিংয়ের ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম গেমিংয়ের সময় একটু তুলনামূলকভাবে বেশি ব্যাটারি ড্রেনিং হচ্ছিল। মোবাইল ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে, যেহেতু ফ্লুইড অ্যামোলেড স্ক্রিন এটা ব্যবহার করা গিয়েছে, এবং এর রেজাল্ট আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক আছে। আর এমনিতেও আপনারা জানেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চাইতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একটু ডিলে করে, সো এটা মানিয়ে নেওয়া যায়। OnePlus নর্ডের ভালো বিষয় এতে অ্যালার্ট স্লাইডার ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে খুব সহজেই মোবাইল ফোনকে আপনি সাইলেন্ট করতে পারছেন, ভাইব্রেট মোডে নিতে পারছেন বা রিংয়ে রাখতে পারছেন, আর এটাতে কিন্তু NFC-ও সাপোর্ট করছে। ওকে, ফাইনালি আমরা চলে আসছি এর পারফরমেন্সে। মোবাইল ফোনটি আসবে 3টি ভ্যারিয়েন্টে, 6GB 64GB 8/128 এবং 12/256। তো এইখানে একটা চালাকি করেছে OnePlus নর্ড, তারা কিন্তু ওই যে বেস ভ্যারিয়েন্ট 6128 যেটা, এইটা কিন্তু এই মুহূর্তে তারা নিয়ে আসেনি, এটা নিয়ে আসবে সেপ্টেম্বর মাসে। ততদিনে এই ফোন কিনে অনেকে আবার বিক্রিও করে ফেলবে, তো এটা এক ধরনের মানে বিজনেস পলিসি আর কি। এই মুহূর্তে বেস ভ্যারিয়েন্ট হচ্ছে 8GB, 8GBটা বাংলাদেশ থেকে আপনি কিনতে পারছেন বা 12GB কিনতে পারছেন, ওই আপনাকে অলমোস্ট 38-40 হাজার টাকায় গুনতে হবে, তো ওইভাবে কিনতে পারেন। কিন্তু এই দামে আমার কাছে মনে হয় এটা অনেক বেশি হয়ে যায়, এই ফোনের দাম হওয়া উচিত 33-35, এর উপরে কোনোভাবেই যাওয়া উচিত নয়। এই মোবাইল ফোনের স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.1। তো আপনারা সবাই জানেন এই মোবাইল ফোনে অক্সিজেন ওএস রয়েছে, আর এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G। তো এই দুইটার সংমিশ্রণে অনেকের ধারণা এর স্পিড হবে এরকম। কিন্তু ভাই লোক, আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে এটা মিড রেঞ্জের এই প্রসেসর, এর পারফরমেন্স মিড রেঞ্জ ক্যাটাগরিরই হবে। হ্যাঁ, এখানে অক্সিজেন ওএস থাকাতে তার পারফরমেন্স বাড়বে না ঠিকই, তবে আপনি অনেক স্মুথনেস পাবেন, ইউজার এক্সপিরিয়েন্সে আপনি বেশ স্মুথনেস লক্ষ্য করবেন, কারণ আমরা সবাই জানি
ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস হচ্ছে অক্সিজেন ওয়েস, মানে অ্যান্ড্রয়েডের যতগুলো ওয়েস রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে অবশ্যই। তবে রেগুলার লাইফে ইউজ করতে গিয়ে আমি এখানে কোনো ধরনের সমস্যা মনে করিনি, বা একসাথে মাল্টিটাস্কিং করার ক্ষেত্রেও বেশ ভালো রকমের এক্সপিরিয়েন্স ছিল। প্রথম দিকটাতে মনে হয়েছিল মানে লাস্ট আপডেটের আগে কিছু অ্যাপসকে ক্র্যাশ করতে দেখেছি, বাট লাস্ট আপডেট আসার পরে এই সমস্যা আমি আর ফিল করিনি। সো এটা যত সময় কিছু বাগটাক ছিল যেগুলো ফিক্স করে দেওয়া হয়েছে। এক কথায় বলবো হেভি টু মডারেট ইউজার যারা রয়েছেন তারা এই প্রসেসর নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবেন রেগুলার লাইফে ব্যবহার করতে গিয়ে বা একটু হেভি ইউজেসেও। আমরা যদি গেমিংয়ে আসি, গেমিংয়ের ক্ষেত্রে পাবজি দিয়ে শুরু করতে হয়। পাবজির রেজাল্ট অবশ্যই এই প্রসেসরের সাথে বেশ ভালো ছিল, সেই সাথে এখানে 90 হার্টস রিফ্রেশ রেট রয়েছে, সব কিছু মিলে ওভারঅল গেমিং পারফরমেন্স ভালোই ছিল। আর যেহেতু এখানে ডেডিকেটেড গেমিং মুড রয়েছে যার ফলে গেমিং এক্সপিরিয়েন্স আর একটু বেটার আপনি অবশ্যই পাবেন। পাবজিতে আপনি বাই ডিফল্ট গ্রাফিক্স এইচডি ফ্রেম রেট হাই পেয়ে যাবেন, তবে গ্রাফিক্স স্মুথে রেখে ফ্রেম রেট আলট্রাতে আপনি খেলার সুযোগ পাচ্ছেন। তো বেশ কিছুক্ষণ লং টাইম খেলার পরেও দেখলাম ভালো রকম পারফর্ম করতে পারছিল, খুব একটা ল্যাগের দেখা পাইনি। হ্যাঁ, একটা সার্টেন টাইমের পরে কিছুটা ল্যাগের দেখা বা স্টার্টিংয়ের দেখা পাওয়া যাচ্ছিল, তবে সেটাকে বড় ধরনের কোনো ইস্যু বলে মনে হয়নি। আর ফোনটাতে আমি হিটিং ইস্যু তেমন কিছু পাইনি। ফ্রি ফায়ার বা ওই ক্যাটাগরি যত ছোটো গেমগুলো রয়েছে সেগুলো আরও স্মুথলি খেলা যাচ্ছিল, একই সাথে সিওডিও বেশ ভালোভাবে রান করা যাচ্ছিল, যেটা আরও স্মুথলি প্লেয়েবল ছিল। রান করে দেখেছিলাম অ্যাসফাল্ট 9, গ্রাফিক্স ভালো চমক দেখিয়েছে, সুন্দর গ্রাফিক্সের সাথে বেশ স্মুথলিও চালানো যাচ্ছিল। সো ওভারঅল আপনি যে সমস্ত গেমগুলো রেগুলার মোটামুটি খেলেন তার সবগুলোই বেশ ভালোভাবে এটাতে প্লে করতে পারবেন। তো ওভারঅল এর যে পারফরমেন্স প্যাকেজ তাতে আমি মোটামুটি সন্তুষ্ট রয়েছি, যদি কিনা আমি ইন্ডিয়ান বাজেট হিসাব করি। আমি বারবার বলছি ওইটার কথা, কারণ হচ্ছে দাম এখন বেশি, এই দাম দিয়ে এই প্রসেসর আমার একেবারে পছন্দ হয়নি। সো সেই হিসাবে আমার মনে হয় পিছিয়ে থাকবে, দামের সাথে বিবেচনা করলে এই প্রসেসর বা পারফরমেন্স অবশ্যই পিছিয়ে থাকবে। ওয়েল, আমরা মোটামুটি মোবাইল ফোনটার মেইন পার্টগুলো জেনে ফেলেছি। এখন এই মোবাইল ফোনে কী কী ল্যাকিংস রয়েছে, কোন কোন জিনিসের ঘাটতি রয়েছে সে ব্যাপারে একটু জেনে নেই। প্রথমেই বলবো এখানে হেডফোন জ্যাকটি অবশ্যই দেওয়া উচিত ছিল। তারপরে হচ্ছে মোবাইল ফোনটায় কিন্তু প্লাস্টিক ফ্রেম রাখা হয়েছে, যেহেতু ফোনটার বোথ সাইডে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, আর বর্তমানে যে দাম বাংলাদেশে আর কি, সেই দাম বিবেচনায় এখানে আসলে প্লাস্টিক ফ্রেম একেবারেই মানানসই নয়। তারপরে ফোনটাতে কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন লাইট দেওয়া হয়নি, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। একটা ছোট্টখানি লাইট দিতে কতটুকু বা কস্টিং বাড়তো। এরপরে সবচেয়ে বড় সমস্যা, এতে ফেক একটা সেন্সর রাখা হয়েছে যা হচ্ছে এর ডেপথ সেন্সর, অ্যাকচুয়ালি যার কাজ বাস্তবিকভাবে আমি দেখতেই পাচ্ছি না, এবং হয়তো বা আপনাদের কারো কাছে ফোনটা থাকলে আপনি নিজেও চেক করে দেখতে পারেন। এরপরে রয়েছে মোবাইল ফোনটার দাম, যেটা হচ্ছে সবচাইতে বর্তমানে হাস্যকর বিষয়, কারণ যা যা অফার করছে তাতে এই দামের সাথে একেবারেই মানানসই নয়। তো এই বিশিষ্ট মোবাইল ফোন সম্বন্ধে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।